স্বাগত ডিবিসির দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার দায়ে জোরালো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছিনতাই ডাকাতি ঠেকাতে কিছুই করতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক চুরি, ছিনতাই, লুটের ঘটনায় টালমাটাল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। অভিযোগ উঠেছে এ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ উপদেষ্টার পদত্যাগ ও সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জোহা চত্বরের সামনে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন, রাস্তায় নামলেই মানুষ ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা জানিয়ে দিতে চাই, দেশের আইন শৃঙ্খলা যেই অবনতি ঘটেছে সেই আইন শৃঙ্খলা অবনতির জন্য তিনি একমাত্র দায়ী। এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে ক্ষমতার সময়ে গত 6 মাস ধরে সে দৃশ্যমান কোনো কিছু পদক্ষেপ নিতে পারেনি এবং তার সময়ে দেশের অস্থিরতা বেড়ে গিয়েছে। একই দাবিতে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রতিবাদ জানানো হয় সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির ঘটনার। নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কুড়িগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার দাবি তাদের। ধর্ষণ ও হত্যাসহ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যর্থতার দায়ে এখনই সরে দাঁড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। দেশব্যাপী ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন নিয়ন্ত্রণ করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুর ও ঝালকাঠিতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আইন শৃঙ্খলা নিয়ে ব্যর্থতা স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে পুরো দোষ চাপালেন শেখ হাসিনার সরকারের দোসরদের ওপর। অভিযোগ করলেন, কোটি কোটি টাকা খরচ করে পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। একই সুরে কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এই সময় আইন উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হচ্ছে, বিশেষ করে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ। আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। ছিনতাই রোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে বলেও জানান তিনি। অতীত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে সাভার সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। এ সময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেন তিনি। জেনারেল ওয়াকার উজ্জামান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো।
দেশের স্বার্থে যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খুলনা মহানগর বিএনপি সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ১৬ বছর পর জেলা সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সম্মেলন মাঠে যোগ দেন নেতাকর্মীরা, পরে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তারেক রহমান। এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এছাড়াও ঢাকার ধামরাই সহ 10টি জেলায় বিএনপির সমাবেশ আজ। এসব সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত তারা। ঢাকা, রাজশাহী, গোপালগঞ্জ, নাটোর, নড়াইল, নরসিংদী, গাইবান্ধা, রাঙামাটি, মাগুরা ও মুন্সিগঞ্জে জেলা বিএনপির আয়োজনে সমাবেশগুলো হচ্ছে আজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে তাকে গ্রেপ্তার করে যেন কারাগারে পাঠানো হয়, এমন আর্জি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। বলেন, আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মজলুম মুক্তি পাবে। 15.5 বছর জামায়াতের উপর জুলুম চলেছে অভিযোগ করে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য আন্দোলন চলেছে। রাজনীতিবিদরা না পারলেও ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এদিকে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী জড়িত থাকার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। রবিবার রাতে নগরের সোভানীঘাট এলাকায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তবে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাতেই ছাত্র শিবিরের সিলেট মহানগর শাখা একটি বিবৃতি দেয়। জামায়াতের মহানগর আমির অপপ্রচারে বিভ্রান্ত হয়েছেন বলে মনে করে ছাত্র শিবির। জামায়াতের আমিরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় বিবৃতিতে। গত বুধবার রাত 12টার দিকে এমসি কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থী মিজানুর রহমান মারধরের শিকার হন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে, পুড়েছে বেশ কয়েকটি রিসোর্ট। দুপুরের দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে। মুহূর্তে আগুনে লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মন্টানা অবকাশ ইকো ভ্যালি মেকশুট রিসোর্ট আগুনে পুড়ে যায়। পাশাপাশি আরও বেশ কয়েকটি রিসোর্ট ও দোকান থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাজেকে পানির সংকট থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সহ স্থানীয়রা। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে অনেক সময় লাগছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। অন্যদিকে সাভারে পাকিজা ডাইং কারখানার গুদামে লাগা আগুনে পুড়ে গেছে কাপড় ও কার্টুন, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে, কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়া শিল্পনগরী থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে যোগ দেয়।
টানা 2 ঘন্টার চেষ্টার পর সকাল 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামে থাকা কাপড় ও কার্টুন পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার পৃথক স্থান থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহগুলো উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতদের 2 জন হল বেলকুচি উপজেলার ঔষধ বিক্রেতা সুভাষ চন্দ্র ও তাঁত শ্রমিক মমিন। এদের মধ্যে ঔষধ ব্যবসায়ী সুভাষ চন্দ্র নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া তাঁত শ্রমিক আব্দুল মমিন কাজ করার সময় অসাবধানতাবশত তাঁত কারখানার ড্রামে সুতা গলায় পেঁচিয়ে মারা যান। অপরদিকে সকালে রায়গঞ্জ উপজেলার নিঝুরি তালতলা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও 5 দফা দাবি আদায় নওগাঁয় হাসপাতাল ও ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্বাভাবিক হতে শুরু করেছে। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সকাল 11:30টায় নওগাঁ মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন 5 দফা দাবি আদায় হলে স্বাস্থ্য খাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্বাভাবিক হতে শুরু করেছে। দুপুরে অধ্যক্ষের কার্যালয়ের পাশের গেট খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন বর্ষের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। অধ্যক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 2 শিক্ষকের বদলির আদেশ বাতিল ও 6 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। 3 সপ্তাহের সময় দিয়ে প্রায় 6 ঘন্টা পর গাজীপুরের কালিয়াকৈরে রেল লাইন থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। বেলা 3টার সময় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এর আগে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে কালিয়াকৈরের উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। দেশের সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। ডিবিসির সঙ্গেই থাকুন।